আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারতের নাগাপাত্তিনাম ও শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাই এর মধ্যে এক ফেরি চলাচলের সূচনা হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। অপারেশন অজয়ের আওতায় আজ সকালে ইসরায়েল থেকে 235 জন ভারতীয়কে নিয়ে একটি বিমান দেশে ফিরেছে। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির আইনসভার অধ্যক্ষদের শীর্ষ সম্মেলন আজ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে মহালয়ায় মানুষ পিতৃতর্পণ করেছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের নাগাপাত্তিনাম ও শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের মধ্যে এক ফেরি চলাচল শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুটি দেশ কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই ফেরি চলাচলের মাধ্যমে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে শুধু দুটি শহরই কাছাকাছি আসে না, আমাদের দুটি দেশের জনসাধারণকেও কাছাকাছি নিয়ে আসে। We are embarking on a new chapter in the diplomatic and economic relations between India and Sri Lanka. The launch of a ferry service between Nagapattinam and Kankesanturai is an important milestone in strengthening our relations. Friends, India and Sri Lanka share a deep history of culture, commerce and civilization. Nagapattinam and towns nearby have long been known for sea trade with many countries, including Sri Lanka. The historical port of Pumpuhar has been mentioned as a hub in ancient Tamil literature. ফেরি পরিষেবার সূচনা করে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, আরও নিবিড় জনসংযোগ গড়ে তোলার জন্য দুদেশের জনগণেরই স্বপ্ন এর ফলে সাকার হল। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বই দুটি দেশকে আরও কাছাকাছি আনার এই স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করেছে বলেও বিদেশমন্ত্রী উল্লেখ করেন। শ্রীলঙ্কার মন্ত্রী ডি সিলভা বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার জনগণের মধ্যে সম্পর্ক এর ফলে আরও উন্নত হবে। শ্রীলঙ্কার মুদ্রায় 60 কোটি টাকা ব্যয়ে সেদেশের এই নতুন বন্দরটি তৈরি করা হয়েছে। তালাইমান্নার ও রামেশ্বরমের মধ্যে পরিষেবাও খুব শীঘ্রই শুরু হবে বলে তিনি জানান। অপারেশন অজয়ের আওতায় আজ সকালে ইসরায়েল থেকে আরও 235 জন ভারতীয়কে নিয়ে একটি বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। এক টুইট বার্তায় শ্রী সিং বলেন, এই অভিযানকে সফল করে তুলতে বিদেশ মন্ত্রক সমন্বয়কের ভূমিকা পালন করছে। গতকাল 212 জনকে নিয়ে আরেকটি বিমান এসে পৌঁছয়। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন গতকাল জর্ডানের রাজধানী আম্মানে প্যালেস্তিনীয় রাষ্ট্রপতি মেহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বৃহস্পতিবার তিনি তেল আভিভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রপতি আইজাক হেরজোগের সঙ্গে দেখা করেন। হামাসের আক্রমণের পর ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান তিনি। হামাসের হাতে বন্দী মার্কিন নাগরিক সহ বাকিদের খুঁজে বের করা এবং তাদের মুক্তির বিষয়টি সুনিশ্চিত করাই এই সফরের লক্ষ্য। জর্ডান সফর শেষ করে ব্লিংকেন কাতার যান। সে দেশের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আলী থানির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং বলেন, গাজায় মানবিক সহায়তা দেওয়ার চেষ্টা হামাসের জন্যই ব্যাহত হচ্ছে, কারণ তারা সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও ইসরায়েল গেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধের 7ম দিনে গাজা ভূখণ্ডে স্থানীয় পর্যায়ে অভিযান চালিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তাদের এই অভিযান বলে ইসরায়েল কর্তৃপক্ষ জানান। গাজায় কমপক্ষে 120 জন আটক করে রাখা হয়েছে। এর আগে রাষ্ট্রসংঘ জানিয়েছে, উত্তর গাজা থেকে 11 লক্ষ নাগরিককে চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সামরিক বাহিনী গাজা ভূখণ্ডে আকাশপথে আক্রমণ চালানোর পাশাপাশি খাদ্য, জল, বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক সহায়তাকারী গোষ্ঠীগুলি এর ফলে ওই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছেন। 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর দুপক্ষের মধ্যে সংঘাতে কমপক্ষে 2800 জন প্রাণ হারিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়াকে জাহাজ বোঝাই অস্ত্র সরবরাহ করেছে। উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে উত্তর কোরিয়া রাশিয়ার একটি জাহাজে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে। ওই অস্ত্র রাশিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তে পাঠানো হয়েছে। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির আইনসভার অধ্যক্ষদের শীর্ষ সম্মেলন P20 সমাপ্তি অধিবেশনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভাষণ দেবেন। নতুন দিল্লির যশোভূমিতে সম্মেলনের দ্বিতীয় দিনে দুটি অধিবেশন বসবে। লিঙ্গ সাম্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় মহিলাদের উন্নয়ন থেকে মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এছাড়াও সর্বসাধারণের জন্য ডিজিটাল মঞ্চের মাধ্যমে জনজীবনের পরিবর্তন ঘটানোর বিষয়টি নিয়েও আলোচনা হবে। সম্মেলন শেষে P20 দায়িত্ব ব্রাজিল সংসদের অধ্যক্ষের হাতে তুলে দেবেন সংসদের অধ্যক্ষ ওম বিড়লা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় মহালয়ায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে নদ ও নদীতে মানুষ পিতৃতর্পণ করেছেন। ভোরে আকাশবাণীর মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়েছে। কলকাতায় গঙ্গার ঘাটে ঘাটে হাজার মানুষ তর্পণে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালয়া উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, মহালয়ার এই পবিত্র দিনে আমরা সকলে আমাদের জীবনে উন্নতি, জ্ঞান এবং শক্তির জন্য প্রার্থনা জানাই। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সে দেশের সর্বত্র বিভিন্ন নদ নদীতে হিন্দু ধর্মাবলম্বীরা আজ মহালয়ার ভোরে পিতৃপুরুষদের তর্পণ করেছেন। শারদীয়া দুর্গোৎসবের সূচনা হয়েছে এদিন থেকেই। এই উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে আজ সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। এবার বাংলাদেশে চট্টগ্রাম, ভোলা, পাবনা সহ বিভিন্ন গ্রাম ও শহরে 32,407টি পুজো হবে বলে জানা গেছে। পুজোর সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ সরকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পাঞ্জাবে রাজ্য পুলিশ ও এক কেন্দ্রীয় সংস্থা যৌথ অভিযান চালিয়ে লস্কর-ই-তৈবার একটি শাখার খোঁজ পেয়েছে এবং 2 জঙ্গিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জঙ্গিরা জম্মু কাশ্মীরের বাসিন্দা। পাঞ্জাব পুলিশের মহানির্দেশক গৌরব যাদব সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে বলেছেন, এদের কাছ থেকে দেশি বোমা, গ্রেনেড, পিস্তল, কার্তুজ, ডিটোনেটর, ব্যাটারি পাওয়া গেছে। তিনি জানান, লস্করের সক্রিয় সদস্য ফিরদৌস আহমেদ ভাট এই শাখাটি পরিচালনা করত। আসন্ন উৎসবের মরশুমে এরা রাজ্যে শান্তি বিঘ্নিত করার চক্রান্ত করছিল। জলশক্তি মন্ত্রকের আওতাধীন জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তর 5ম জাতীয় জল পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল চালু করেছে। 15 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই পোর্টাল মারফত সব আবেদনপত্র গ্রহণ করা হবে। সরকারি সূত্রে জানা গেছে, জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন এমন ব্যক্তি বা সংগঠন রাজ্য, জেলা, গ্রাম পঞ্চায়েত, পুরসভা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ও নাগরিক সমাজ এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নতুন দিল্লির সংসদ ভবনে হরিয়ানার 50 জনের বেশি পুরস্কার প্রাপক কৃষককে সম্বর্ধনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি বলেন, কৃষিকাজ দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের পেশাকে একটি গর্বের পেশা বলে উল্লেখ করে তিনি জানান, দেশের সুখ সমৃদ্ধি এরাই নিয়ে এসেছেন। কৃষিভিত্তিক পণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিপুল সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বেলা 2টায়। 2 দলেরই এ পর্যন্ত সংগ্রহ 2 পয়েন্ট। একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ভারত ও পাকিস্তান 7 বার পরস্পরের মুখোমুখি হয়েছে। ভারত এখনো পর্যন্ত অপরাজিত আছে। নিউজিল্যান্ড গতকাল বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড 3টি ম্যাচেই জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতের নাগাপাত্তিনাম ও শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের মধ্যে এক ফেরি চলাচলের সূচনা হয়েছে। 2 দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। অপারেশন অজয়ের আওতায় আজ সকালে ইসরায়েল থেকে 235 জন ভারতীয়কে নিয়ে একটি বিমান দেশে ফিরেছে। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির আইনসভার অধ্যক্ষদের শীর্ষ সম্মেলন আজ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে মহালয়ায় মানুষ পিতৃতর্পণ করেছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হল।
আজকের এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে নিয়মিতভাবে এই খবরগুলি আপনাদের কাছে পৌঁছতে পারে।